আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইমরান হোসেন। আজকে তোমাদের সাথে আলোচনা করব জৈব রসায়নের অনুধাবনমূলক কোশ্চেন গুলো নিয়ে। আজকে আমার পার্ট 3 চলছে। এর আগে আমি দুইটা ভিডিও করেছি এই সংক্রান্ত। তো এই ভিডিওটা মূলত এইচএসসি পরীক্ষার্থী 2024 এর কথা বিবেচনা করে। আশা করি তোমরা এই ভিডিও থেকে অনেক উপকৃত হবে। তো চলো শুরু করি। তো দেখো আমাদের 7 নাম্বার কোশ্চেনটায় কি আছে। 7 নাম্বার কোশ্চেনটায় বলা হচ্ছে যে ন্যাফথালিন একটি অ্যারোমেটিক যৌগ ব্যাখ্যা করো। তাহলে আমাদের এখানে ন্যাফথালিন দিয়ে দিয়েছে, অন্য কিছু দিয়েও থাকতে পারে। যেমন বলবো যে বেনজিন একটা অ্যারোমেটিক যৌগ ব্যাখ্যা করো, ফিউরান একটা অ্যারোমেটিক যৌগ ব্যাখ্যা করো, পিরিডিন একটা অ্যারোমেটিক যৌগ ব্যাখ্যা করো। সবগুলো কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমরা সেম ভাবেই করতে পারি। তো আমরা একটা কোশ্চেনের অ্যান্সার শিখলে যে অ্যারোমেটিক যৌগ কি না, অ্যারোমেটিক যৌগ বা নয়, এই কোশ্চেনগুলো আমরা ইনশাআল্লাহ সলভ করতে পারবো। তো দেখো এই যে আমাদের অ্যারোমেটিক যৌগের জন্য যেই মেইন কন্ডিশনটা মাথায় রাখবো সেটা হচ্ছে যে হাকেল নীতিটা। হাকেল নীতি কি, হাকেল কি বলছে বিজ্ঞানী, হাকেল তত্ত্ব অনুসারে যে আমাদের তো আমরা কি বললাম যে হাকেল নীতিটা যদি আমরা একটু মডিফাইং করি তাহলে এরকম দাঁড়ায় যে আমাদের অ্যারোমেটিক যৌগটি এমন কি হবে, চাকরিক হবে। অর্থাৎ সেখানে আমাদের চাকরিক বলতে আমরা কি বোঝাচ্ছি, চাকরিক বলতে আমরা বোঝাচ্ছি যে আমাদের একটা হয় ষড়ভুজ কাঠামো থাকবে, অথবা আমার কি, অর্থাৎ এই কাঠামো থাকবে, অথবা আমার কি পঞ্চভুজ কাঠামো থাকতে পারে। এরকম আর কি জিনিসটা, যে আমাদের চাকরিক যৌগ বলতে আমরা কি বোঝাচ্ছি যে হয় ষড়ভুজ আকৃতি থাকবে অথবা আমার পঞ্চভুজ আকৃতি। এটা হচ্ছে আমার চাকরিক বিষয়টা। আর আমরা কি বলতেছি যে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকবে। তো 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকবে, তো যেখানে আমাদের এনটা দিয়ে আমরা কি বুঝাচ্ছি, এনটা দিয়ে বুঝাচ্ছি যে এন এর মান হবে কি, এন এর মান হবে আমার 0 1 2 3। তো এনটা দিয়ে আসলে কি বুঝাচ্ছে, এই এনটা দিয়ে বুঝাচ্ছে আমার চক্রের সংখ্যা। তো আমরা কি বলতেছি যে এন দিয়ে কি বুঝাচ্ছে এখানে, যেমন আমরা এই যে একটু আগে দেখলাম যেটা, তো এন কি বুঝাচ্ছে আমার চক্রের সংখ্যা। বুঝে আসছে তো, এন হচ্ছে আমার চক্রের সংখ্যা। আর এখানে আমার কি থাকতে হবে, আমার 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকবে। তো দেখো এই জায়গায় যদি আমরা এন এর মান 0 1 2 3 বসাই, তাহলে কিন্তু আমার যে সংখ্যাগুলো আসবে সেই সংখ্যাগুলো আমার হবে কি হাকেল সংখ্যা। অর্থাৎ হাকেল তত্ত্ব অনুসারে আমরা এন এর মান বসাই যে সংখ্যাগুলো পাবো সেগুলো হবে কি আমার হাকেল সংখ্যা। অর্থাৎ একটা জৈব যৌগে আমরা যদি পাই ইলেকট্রন গুলো গণনা করি তাহলে দেখা যাবে আমাদের, তো হাকেল সংখ্যা তৈরি আমাদের কি হবে, হাকেল সংখ্যা হচ্ছে আমার 2 6 10 14 ইত্যাদি। অর্থাৎ আমরা এখানে দেখো 0 বসাইলে 2 পাচ্ছি, 1 বসাইলে 6 পাচ্ছি, 2 বসাইলে 10 পাচ্ছি, 3 বসাইলে পাচ্ছি কত 14। অর্থাৎ আমাদের এই যে n এর মান বসে আমরা যে সংখ্যাগুলো পাবো সেগুলো হচ্ছে হাকেল সংখ্যা। অর্থাৎ একটা জৈব যৌগে আমাদের যদি এই সংখ্যক পাই ইলেকট্রন থাকে, তখন সেই জৈব যৌগটাকে আমরা বলতে পারবো কি অ্যারোমেটিক যৌগ। তো এই যে আমাদের কোশ্চেনটা, তো আমরা ফার্স্টে বুঝে নিলাম আসলে অ্যারোমেটিক হবে কি হবে না কোন কন্ডিশনের বেসিসে, এই আমার হাকেল তত্ত্ব বা হাকেল নীতির বেসিসে যে আমাদের চাকরিক যৌগ হবে। এখন আমরা বলছি চাকরিক যৌগ, চাকরিক অনেক ক্ষেত্রে নাও হইতে পারে, সেই ক্ষেত্রে আমরা হাকেল সংখ্যাটাকে প্রাধান্য দিব। যেমন আমরা সাইক্লোপ্রোপিনেল যৌগটার ক্ষেত্রে দেখি যে আমার কোনো চক্র নাই, অর্থাৎ আমাদের পঞ্চভুজ বা ষড়ভুজ আকৃতির নয়, কিন্তু তারপর ওটা কি আমার অ্যারোমেটিক যৌগ। কিসের বেসিসে, এই যে আমাদের হাকেলের যে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন এটা থাকলে আমার এনাফ যে আমার অ্যারোমেটিক যৌগ হওয়ার জন্য। তো আমাদের তো ফার্স্ট কোশ্চেনটা ছিল ন্যাপথালিন একটি অ্যারোমেটিক যৌগ। তো এই কোশ্চেনটা আমরা দুইটা ভাবে সলভ করতে পারি। যে একটা হচ্ছে আমরা 4n+2 সমান আমরা 4n+2
তো ন্যাপথালিন যৌগটা লিখি, জিনিসগুলো মুছে দিলাম, বোর্ডে জায়গা কম। তো দেখো ন্যাপথালিনের সংক্ষেপটা যদি আমরা লিখি এরকম, অর্থাৎ ডাবল বেনজিন বলা থাকে আমার ওইখানে। তো এটা হচ্ছে আমার কি একটা ন্যাপথালিন। তো এটা হচ্ছে আমার কি একটা ন্যাপথালিন, অর্থাৎ আমার ডাবল বেনজিন রিং বা থাকবে জিনিসটাতে। তো ন্যাপথালিন একটা, তো আমরা কি বললাম এটা একটা অ্যারোমেটিক যৌগ, আমরা দুইটা ভাবে প্রমাণ করতে পারি। একটা হচ্ছে কি আমরা 4n+2 4n+2 এর জায়গায় n এর মান, যেমন এখানে আমরা n বলছিলাম কি, n বলছিলাম আমরা চক্রের সংখ্যা। তো আমার এখানে n এর মান দেখো কত হবে, চক্র আছে কয়টা, একটা দুইটা, তার মানে n এর মান আমার 2 হবে। তো আমরা যদি ফার্স্ট, তো আমরা কি বলতেছিলাম যে পাই ইলেকট্রন সংখ্যা, তাহলে পাই ইলেকট্রন সংখ্যা দেখো আমাদের ইজ ইকুয়াল টু কত, 4n+2। তো এখন দেখো আমরা n এর মানটা যদি বসাই দিই এখানে, তাহলে কি পাই, n আমরা বললাম কি n ইজ ইকুয়াল টু 2। তো n এর মান 2 বসাইলে আমরা যে জিনিসটা পাচ্ছি, অর্থাৎ আমরা 10 পাচ্ছি, যা কি একটা হাকেল সংখ্যা। যেমন আমরা হাকেল সংখ্যা দেখছিলাম কি যে 2, 6, 10, 14, এই সংখ্যাগুলো হচ্ছে আমার হাকেল সংখ্যা। তো আমরা কি বলতে পারি, যা একটি হাকেল সংখ্যা। তাই আমার ন্যাপথালিন একটা অ্যারোমেটিক যৌগ। জাস্ট এতটুকুই ব্যাখ্যা। যদি আমরা বিকল্প পদ্ধতি দেখি, তো বিকল্প পদ্ধতি আমরা কিভাবে করব, বিকল্প পদ্ধতিতে আমরা n এর মানটা বের করব। n এর মানটা যদি আমার ধনাত্মক পূর্ণ সংখ্যা, অর্থাৎ 1, 2, 3 এই জিনিসগুলো আসে বা শূন্য আসলেও হবে, তো n এর মান যদি আমার ধনাত্মক পূর্ণ সংখ্যা আসে তাহলে বুঝবো আমরা কি অ্যারোমেটিক যৌগ। আর যদি আমার কি আসে যে পূর্ণ সংখ্যা না আসে, যদি আমার ভগ্নাংশ আসে, তাহলে সেটা অ্যারোমেটিক যৌগ হবে না। তো আসো, তো আমরা 4n+2 ইজ ইকুয়াল টু, এখানে আমরা পাই ইলেকট্রন আছে কয়টা আমাদের গণনা দেখবো, যে আমাদের আগে দেখতে হবে পাই বন্ধন আছে কয়টা। তো দেখো এই যে 1, 2, 3, 4, 5, টোটাল 5টা পাই বন্ধন আছে। আর আমরা জানি প্রতিটা পাই বন্ধনে বা প্রতিটা পাই বন্ধনে আমার 2টা পাই ইলেকট্রন আছে। ক্লিয়ার? তো 5টা পাই বন্ধনে আমার পাই ইলেকট্রন থাকবে কয়টা, ডেফিনেটলি 10টা। এই যে দিলাম 10। তো এখন যদি আমরা ক্যালকুলেশন করে n এর মানটা বের করি, দেখো কি হয়, 4n সমান 2টার ওই পাশে নিয়ে গেলে 10 - 2 মানে 8, বা n এর মান যদি আমরা বের করি তাহলে 8/4 সমান কি 2, যা একটা কি পূর্ণ সংখ্যা। যা একটি পূর্ণ সংখ্যা। তাই আমরা কি বলতে পারি, ন্যাপথালিন একটা কি অ্যারোমেটিক যৌগ। ক্লিয়ার? তো আমি কি বললাম যে ন্যাপথালিন দিয়ে যেমন আসছে এই কোশ্চেনটা কিন্তু বেনজিন দিয়ে বোর্ডে আসছে, আবার ফিউরন দিয়ে আসছে। তো আমাদের সবগুলো ব্যাখ্যা কিন্তু আমরা সেম ভাবে দিতে পারি। যে বেনজিন দিয়ে আসলে একটা কাঠামো, তখনও সেম ব্যাখ্যা, অর্থাৎ জাস্ট আমাদের এই n এর মানে চেঞ্জ হবে বা ইলেকট্রন চেঞ্জ হবে। আবার ফিউরন দিয়ে আসলেও সেম ব্যাখ্যার মাধ্যমে আমরা কোশ্চেনটা সলভ করতে পারি। ক্লিয়ার? তো আশা করি ক্লিয়ার। তারপরে পরবর্তী আমরা কোশ্চেনটায় চলে যাই। তো 8 নম্বর কোশ্চেনটা দেখো আমাদের কি বলা হচ্ছে, 8 নম্বর কোশ্চেনটায় বলা হচ্ছে যে মার্কোনিকভের নিয়মটি উদাহরণ সহ ব্যাখ্যা করো। তো মার্কোনিকভের নিয়মটা উদাহরণ সহ যদি ব্যাখ্যায় আমাদের করতে বলে, তাহলে ফার্স্টে আমাদের জানতে হবে আসলে মার্কোনিকভ নিয়মটা কি, বা মার্কোনিকভ নিয়মটা কার ক্ষেত্রে কাজ করে। তাহলে মার্কোনিকভ নিয়মটা যদি আমরা একটু মডিফাইং করি, তাহলে আমাদের মতো যদি আমরা একটু মডিফাইং করি, আমরা তো বইয়ের ভাষায় না যাই, নিজেদের মতো বুঝি। তো আমরা কি বলতেছিলাম যে অপ্রতিসম অ্যালকিনের
তো দেখো মার্কোনিকভ কি বলতেছে, মার্কোনিকভ বলতেছে অপ্রতিসম অ্যালকিনের যে কার্বনে বেশি হাইড্রোজেন পরমাণু থাকবে আমার বিকারকের হাইড্রোজেন পরমাণুটা সেই কার্বনে যুক্ত হবে। অর্থাৎ এই জন্য আমার কি তেলা মাথায় তেল দেওয়ার মতো, তোমার মাথায় তেল আছে আরেকজন তোমার মাথায় দিবে, তোমার বন্ধুর মাথায় যে তেল নাই ওর মাথায় কেউ তেল দিবে না, বিষয়টা এরকম। তো তেলা মাথায় তেল দেওয়ার মতো যদি বিষয়টা, তো আমাদের ফার্স্টে বুঝতে হবে, তো মার্কোনিকভ নীতিটা তো আমরা দেখলাম যে যেই কার্বনে আমার বেশি হাইড্রোজেন থাকবে বিকারকের হাইড্রোজেনটা সেই কার্বনে যুক্ত হবে। তো এই যে কোন কোন জিনিস নিয়ে আমার মার্কোনিকভ নীতিটা কাজ করে, অর্থাৎ কোন কোন জিনিসের ক্ষেত্রে আমরা মার্কোনিকভ নীতিটার প্রয়োগ দেখি বাস্তব জীবনে। তো আমাদের এখানে প্রয়োগটা দেখা যায় কোথায়, যে আমরা অপ্রতিসম অ্যালকিন প্লাস অপ্রতিসম বিকারক, কি বললাম, আমরা বললাম কি অপ্রতিসম অ্যালকিন প্লাস অপ্রতিসম বিকারক, অর্থাৎ অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারক আমার বিক্রিয়া করবে, বিক্রিয়া করলে সেখানে আমরা দুইটা প্রোডাক্ট পাবো। তো দুইটা প্রোডাক্ট পাবো, দুইটা প্রোডাক্টের মধ্যে কোনটা আমার মেন উৎপাদ হবে সেটা হচ্ছে আমাদের এই মার্কোনিকভ নীতিটার মেন বিষয়টা, যে মার্কোনিকভ নীতি অনুসারে যেটাতে আমাদের হাইড্রোজেনটা যুক্ত হবে সেটা হবে আমার মেন উৎপাদ, এবং সেই উৎপাদটা আমার বেশি পরিমাণে উৎপন্ন হবে। তো দেখো আমাদের অপ্রতিসম অ্যালকিন, ফার্স্টে আমাদের বুঝতে হবে অপ্রতিসম অ্যালকিন কি আর অপ্রতিসম বিকারক। এই কোশ্চেনটা এমসিকিউ তেও তোমরা পাইতে পারো যে নিচের কোনটা অপ্রতিসম অ্যালকিন। তো অপ্রতিসম অ্যালকিন জিনিসটা কি, আমাদের যদি এই যে দেখো আমরা যদি একটা CH2 ডাবল বন্ড CH2 লিখি, আমরা যদি একটা অ্যালকিন লিখি বা ইথিন লিখি, দেখো এটাতে আমাদের দ্বিবন্ধন যুক্ত যে কার্বন গুলো, ওই কার্বনে এই কার্বনের দুইটা হাইড্রোজেন, এই কার্বনের দুইটা হাইড্রোজেন, অর্থাৎ দ্বিবন্ধন যুক্ত কার্বন গুলোতে যদি আমার সমান সংখ্যক হাইড্রোজেন থাকে সেটারে আমরা বলি প্রতিসম অ্যালকিন। ক্লিয়ার? তো তার মানে এটা কি একটা প্রতিসম অ্যালকিন, কিন্তু আমাদের যদি দ্বিবন্ধন যুক্ত কার্বন গুলোতে হাইড্রোজেন সংখ্যা সমান না থাকে সেইগুলোরই আমরা বলি অপ্রতিসম কার্বন, অপ্রতিসম অ্যালকিন। তো আমরা, তো এটা তো আমরা বুঝলাম একটা প্রতিসম অ্যালকিন। তো একটা অপ্রতিসম অ্যালকিন যদি আমরা লিখি CH3 CH ডাবল বন্ড CH2, দেখো এখানে এই যে আমার দ্বিবন্ধন যুক্ত এই একটা কার্বন, এই একটা কার্বন, এই দুইটা কার্বনে, এই কার্বনে দেখো হাইড্রোজেন আছে কয়টা, দুইটা, আবার এই কার্বনে হাইড্রোজেন আছে কয়টা, একটা। তো যেহেতু দুইটা কার্বনের সমান সংখ্যক হাইড্রোজেন নেই, এই কারণে এটা কি একটা আমার অপ্রতিসম অ্যালকিন। তো এই যে আমাদের মার্কোনিকভ নীতির ফার্স্ট কন্ডিশনই কি, আমার অপ্রতিসম অ্যালকিনের সাথে আমাদের বিকারক বিক্রিয়া করবে, প্রতিসম অ্যালকিন হলে সেক্ষেত্রে আমার কিন্তু নীতিটা কাজ করবে না। তো তারপরে আমরা কি বলতে আছি, অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারক। তাহলে অপ্রতিসম বিকারক বলতে দেখো আমরা হাইড্রোজেন ব্রোমাইডটা নিতেছি HBr, অর্থাৎ আমাদের দুইটা ভিন্ন জিনিস নিয়ে আমাদের বিকারকটা তৈরি। দেখো আমাদের কিন্তু এখানে ব্রোমিন হইতে পারতো, তো ব্রোমিনে দেখো দুইটা ব্রোমিন সেম জিনিস, তার মানে এটা কিন্তু আমার অপ্রতিসম বিকারক না, এটা আমার কি প্রতিসম বিকারক। পরে যদি আমরা ক্লোরিনের কথা চিন্তা করি বা হাইড্রোজেনের কথা চিন্তা করি, এগুলো কিন্তু আমার প্রতিসম, অর্থাৎ প্রতিসম বলতে আমার সেম জিনিস থাকবে বিকারকের ক্ষেত্রে, আর অপ্রতিসম মানে ভিন্ন জিনিস থাকবে। তো অপ্রতিসম অ্যালকিনের সাথে আমরা অপ্রতিসম বিকারকের বিক্রিয়া ঘটাইলাম। তো মার্কোনিকভ কি বলতেছিল, আমরা জানি এখানে কি হয়, দুইটা প্রোডাক্ট পাই। তো দুইটা প্রোডাক্ট কি কি পাই, একটা দেখো CH3, দেখো এই যে হাইড্রোজেনটা মার্কোনিকভ কি বলছিল, মার্কোনিকভ বলছিল যে আমার দ্বিবন্ধন যুক্ত কার্বন গুলোতে যেটাতে আমার বেশি হাইড্রোজেন থাকবে এই বিকারকের হাইড্রোজেন পরমাণুটা সেই কার্বনে যুক্ত হবে, তাই না? তো এখন তার মানে এই কার্বনে দুইটা হাইড্রোজেন, এখানে একটা, তো এই হাইড্রোজেনটা আমার কোথায় যুক্ত হবে, ডেফিনেটলি এই কার্বনে। তো যদি এই কার্বনে যুক্ত হয় CH3 CH CH3, আর এই ব্রোমিনটা আমার যুক্ত হবে কোন কার্বনে, এই কার্বনে। হলো, আচ্ছা নিচে এই দেই। তো দেখো তো এটা তাহলে কি হলো, এটা হচ্ছে আমার 2 ব্রোমোপ্রোপেন, 2 ব্রোমোপ্রোপেন। তো 2 ব্রোমোপ্রোপেন এটা তৈরি হয় কতটুকু, এটা তৈরি হয় আমার 90%। চিন্তা করতে পারতেছো যে দুইটা বিকারক তৈরি হইতেছে, তার মধ্যে একটা আমার 90%, আর আরেকটা আমার কি তৈরি হয় CH3। তো এবার আমার আরেকটার ক্ষেত্রে আমার হাইড্রোজেনটা এই কার্বনে যুক্ত হবে CH2 CH2Br। তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার 1 ব্রোমোপ্রোপেন। তো এইটা তৈরি হয় আমার কি 10%। বুঝতে পারছো বিষয়টা, যে মার্কোনিকভের কথাটাই কিন্তু আসলে এখানে কাজ করছে, যে মার্কোনিকভ কি বলছিল,
যেই কার্বনে আমাদের বেশি হাইড্রোজেন থাকবে, আমার হাইড্রোজেনটা সেই কার্বনে যুক্ত হবে এবং সেটা হবে প্রধান উৎপাদ। তো দেখো এই কার্বনের দুইটা হাইড্রোজেন ছিল বেশি, তো হাইড্রোজেনটা এটাতেই যুক্ত হয়েছে, 2 ব্রোমোপ্রোপেন তৈরি করছে এবং এটা হচ্ছে আমার 90% তৈরি হইতেছে, তার মানে এটা হচ্ছে আমার কি প্রধান উৎপাদ। ক্লিয়ার? আর অপোজিটটা 1 ব্রোমোপ্রোপেন, এটা আমার 10% তৈরি হইতেছে, এটা হচ্ছে আমার কি সেকেন্ডারি উৎপাদ অর্থাৎ গৌণ উৎপাদ। ক্লিয়ার? তো আমরা আশা করি বুঝতে পারছো জিনিসটা। পরের কোশ্চেনে চলে যাই। দেখো 9 নম্বর কোশ্চেনটা কি বলা হচ্ছে যে অ্যানিলিনের নাইট্রেশনে আমার মেটানাইট্রো অ্যানিলিন তৈরি হয়। তো অ্যানিলিনটা আগে আমরা একটু যদি লিখি, এই NH2 এটা হচ্ছে আমার একটা অ্যানিলিন। তো অ্যানিলিনে দেখো এই NH2টা কি, NH2টা হচ্ছে আমার একটা কি অর্থপ্যারা নির্দেশক, অর্থপ্যারা নির্দেশক। তো আমরা জানি কি, আমরা জানি বেনজিন বলে যদি অর্থ প্যারা নির্দেশক গুলো যুক্ত থাকে তাহলে বেনজিন বলগুলোর সক্রিয়তা বৃদ্ধি পায়, এবং সেই ক্ষেত্রে আমার অর্থ কিংবা প্যারা পজিশনে অন্যান্য মূলক এসে যুক্ত হয়। আর যদি মেটা নির্দেশক থাকে সেক্ষেত্রে মেটা পজিশনে যুক্ত হবে। তো যেহেতু অ্যানিলিন একটা আমার অর্থ প্যারা নির্দেশক, তার মানে আমাদের যেই বিকারক গুলো এসে যুক্ত হবে সেগুলো আমার যুক্ত হওয়ার কথা কোথায়, অর্থ আর প্যারা পজিশন। তাহলে আগে আমরা বুঝি অর্থ প্যারা পজিশন কোনটা আর মেটা পজিশন কোনটা। তো দেখো এটা যদি আমরা 1 নং কার্বন ধরি, 1, তাহলে এটা 2, 3, 4, 5, 6। তো দেখো এই যে 2, 4, 6 এই পজিশন গুলো আমরা বলবো অর্থ প্যারা পজিশন, অর্থাৎ এটা হচ্ছে অর্থ, এটা হচ্ছে প্যারা। আবার এটাও তাহলে কি হবে অর্থ, বা এদিক থেকে বিবেচনা করলে এটা অর্থ এটা প্যারা। তাহলে আমরা কি বললাম যে অর্থ প্যারা 2, 4, 6 পজিশন, আর মেটা, মেটা হচ্ছে কি আমার 3, 5 পজিশন। অর্থাৎ আমাদের 2, 4, 6 পজিশন, 2, 4, 6 পজিশনটা হচ্ছে আমার কি অর্থ প্যারা পজিশন, আর হচ্ছে আমার 3, 5 হচ্ছে মেটা পজিশন। ক্লিয়ার? তো যদি ক্লিয়ার হয়ে থাকে, এখন আমাদের অ্যানিলিন, তো অ্যানিলিনের আমরা নাইট্রেশনের কথা বলতেছিলাম যে অ্যানিলিনের নাইট্রেশনে, তার মানে অ্যানিলিনের যখন আমরা নাইট্রেশন করব আমরা বিক্রিয়াটা একটু লিখি। তো নাইট্রেশন বলতে কি, নাইট্রেশন বলতে আমরা বুঝি যে গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে আমরা নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া ঘটাবো। তো সেই নাইট্রিক অ্যাসিডটা থেকে আমার নাইট্রেট গ্রুপটা আমার বেনজিন বলয়ে যুক্ত হবে বা অ্যানিলিনে যুক্ত হবে। তো দেখো আমার HO জিনিসটা এইভাবে লেখা হয়, NO2 গাঢ় H2SO4 60°C তাপমাত্রা। তাহলে আমার এখানে কি তৈরি হলো, তো আমরা কি বললাম যে অ্যানিলিনকে যখন আমরা নাইট্রেশন করবো গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে, সেই ক্ষেত্রে আমার হওয়ার কথা ছিল কি, হওয়ার কথা ছিল যেহেতু আমার এটা একটা অর্থপ্যারা নির্দেশক, তার মানে এই যে 2, 4, 6 এই পজিশন গুলোতে আমার নাইট্রাইট গ্রুপটা যুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু হয় নাই। কারণ কি, এই কারণটাই তোমাদের পরীক্ষায় জানতে চায়। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, আমাদের বেলাও 2022-এর পরীক্ষাতে ছিলাম আমি, আমাদের বেলা বোর্ড কোশ্চেনে এই কোশ্চেনটা ছিল ক্ষত। তো আমি কিন্তু আলহামদুলিল্লাহ সুন্দর মতো অ্যান্সার করে আসতে পারছি জানা থাকার কারণে। তো তোমরা ভালো মতো জেনে রাখবা কোশ্চেনটা আসতে পারে। তো দেখো এখানে আমাদের যে কাজটা হয় সেটা হচ্ছে আমার যে এই অ্যানিলিনটা, যে অ্যানিলিনটা আমাদের, অ্যানিলিনটা হচ্ছে আমার ক্ষারধর্মী। তো অ্যানিলিনটা যদি ক্ষারধর্মী হয়, এটার সাথে যখন আমরা নাইট্রেশনটা করি, তো এটার সাথে একটা H+ আইসা যুক্ত হয়, H+ আইসা যুক্ত হলে সেখানে আমার তৈরি করে কি, যে অ্যানিলিনিয়াম আয়ন তৈরি করে, যে আমার C6H5NH3+, অর্থাৎ যেটা আমরা কি বলতেছি অ্যানিলিনিয়াম আয়ন। তো
তো আমরা কি বললাম যে অ্যানিলিনের নাইট্রেশন আমরা যখন করি তখন ফার্স্টে আমার কি অ্যানিলিনিয়াম আয়নটা তৈরি হয়, অর্থাৎ C6H5NH3+। এই অ্যানিলিনিয়াম আয়নটা হইতাছে আমার কি মেটা নির্দেশক। যেহেতু অ্যানিলিনিয়াম আয়নটা মেটা নির্দেশক, তাই অ্যানিলিনের নাইট্রেশন আমার কি হয় মেটা নাইট্রো অ্যানিলিন উৎপন্ন হয়। তো যেই অ্যান্সারটা হলো মুখ্য, অর্থাৎ যেই যতটুকু দিলে এনাফ, সেটা হচ্ছে কি যে আমরা যখন অ্যানিলিনের নাইট্রেশন করি সেক্ষেত্রে আমাদের যেহেতু অ্যানিলিনের NH2 গ্রুপটা আমার একটা অর্থোপেরা নির্দেশক, তাই আমার মেটা তৈরি হওয়ার কথা ছিল না, তৈরি হওয়ার কথা ছিল কি আমার অর্থ নাইট্রো অ্যানিলিন বা প্যারা নাইট্রো অ্যানিলিন, কিন্তু সেটা হয় না। হয় না কেন? কারণ আমরা বললাম কি ফার্স্টে আমাদের অ্যানিলিনিয়াম আয়ন তৈরি হয়, অর্থাৎ C6H5NH3+ তৈরি হয়, যেটা হচ্ছে কি আমার মেটা নির্দেশক। এই কারণে সার্বিকভাবে আমাদের অ্যানিলিনের নাইট্রেশনে মেটা নাইট্রো অ্যানিলিন তৈরি হয়। এতটুকু হচ্ছে কোশ্চেনের অ্যান্সার। তাহলে আমাদের কি অ্যানিলিনের নাইট্রেশনে কি তাহলে আমরা অর্থ নাইট্রো অ্যানিলিন বা প্যারা নাইট্রো অ্যানিলিন পাবো না? উত্তর হচ্ছে পাবো। তো সেটা কোন কন্ডিশনে? সেটা হচ্ছে যে আমরা অ্যানিলিনটাকে যদি আগে অ্যাসিটাইলকরণ করি, তার পরবর্তীতে অর্থাৎ অ্যাসিটাইলকরণ করার পরে আমরা সেখানে নাইট্রেশন করলে আমরা কি পাইতে পারি? অর্থ নাইট্রো অ্যানিলিন বা প্যারা নাইট্রো অ্যানিলিন পাইতে পারি। কিন্তু এতটুকু তোমাদের জানা দরকার নেই, জাস্ট এই যে আমাদের এতটুকু জানলেই হবে যে আমাদের অ্যানিলিনিয়াম আয়ন তৈরি হচ্ছে, যেটা হচ্ছে আমার কি মেটা নির্দেশক। তো আশা করি বুঝতে পারছো। তো ভিডিওটা ভালো লাগে থাকলে একটা সাবস্ক্রাইব করবা এবং শেয়ার করবা। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।